ভারতীয় সেনাবাহিনী, বিএসএফ সকলেই রক্তদান শিবিরের উদ্যোগ নিয়ে থাকেন। একটা সময় ছিল যখন রক্তদানকে মহৎ দান বলা হতো। বিভিন্ন হিন্দি চলচ্চিত্রে অবৈজ্ঞানিক রক্তদান এর একটা পদ্ধতি মানুষের সামনে তুলে এনে আরেকজন মানুষকে মহান করে দেয়া হতো। কিন্তু আজকে এই প্রজন্মের মানুষ, আবাল বৃদ্ধ বনিতা, প্রান্তিক মানুষরাও বুঝেছেন যে কার্যত এই দান কোনো মহৎ দান নয়। নিজেকে সুস্থ রাখবার জন্যই প্রত্যেকটি প্রাপ্তবয়স্ক মানুষ, যিনি বিশেষ কিছু ক্রনিক ডিজিজে আক্রান্ত নন, তিনি যদি রক্তদান করেন তিনি সুস্থ থাকবেন, তার স্প্লিন ভালো থাকবে। এটা তার নিজের সুস্থ রাখার জন্য একটা প্রয়াস। কিন্তু এত কিছুর পরেও আমাদের বিভিন্ন ব্লাড ব্যাংকে রক্তের অপ্রতুলতা দেখা যায় বছরের 4 মাস ধরে। আবার সাম্প্রতিককালে রক্তদানকে কেন্দ্র করে একটা নতুন অভিযোগ উঠে এসেছে মানুষের সামনে। কয়েক বছর ধরে নাকি নতুন চক্র শুরু হয়ে গিয়েছিল পশ্চিমবঙ্গে। এখানে রক্ত চড়া দামে ভিন রাজ্যে বিক্রি করে দেয়া হচ্ছে। আমাদের রাজ্যের, আমাদের অধিবাসীদের দেওয়া রক্ত যদি পার্শ্ববর্তী কোনো রাজ্যের কোনো মানুষ পান, কোনো অসুস্থ মানুষের কাজে যদি লাগে, তাহলে একজন রাজ্যবাসী হিসেবে আমরা সকলেই গৌরবান্বিত হব। কিন্তু কার্যত মানুষের এই দানকে যদি সম্পূর্ণ বাণিজ্যিক অবস্থায় রূপান্তরিত করে ফেলা যায়, তার থেকে ঘৃণ্য জীবিকা আর কিছু হতে পারে না। এখন নতুন সরকার এসেছে, সরকার এখনো 100 দিন সম্পূর্ণ করেনি। পরিবর্তনের কিছু ছোঁয়া আপনারা পেয়েছেন, কিন্তু আমরা সমস্ত সমস্যার সমাধান করে ফেলতে পেরেছি এ কথা আমরা বলবো না। আমরা চেষ্টা করছি মানুষের কাছে এই সরকার যাতে তাদের পরিষেবা পৌঁছে দিতে পারে। সরকারের বিভিন্ন ঘোষিত নীতি সিদ্ধান্তগুলোকে যাদের বাস্তবে রূপায়িত করতে পারে তার জন্য ব্যবস্থা করার। কেউ যদি অসুস্থ হয়ে থাকেন তাকে সাহায্য করুন, ভয় পাওয়ার কোনো কারণ নেই। মাঝে মধ্যে এরকম হয়। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমাকে দলীয় কাজে এক্ষুনি আরো 3টি জায়গায় চলে যেতে হবে। আরেকটু সময় থাকলে ভালো লাগতো। আমি আশা করব ভাই তরুণজ্যোতি তেওয়ারি, আপনাদের এই অঞ্চলের বিধায়ক, যিনি নিজের ব্যক্তিগত প্রফেশনের সঙ্গে কম্প্রোমাইজ করে এখানের মানুষের জন্য কাজ করবার চেষ্টা করে চলেছেন, তাকে সহযোগিতা করবেন। যে কোনো ধরনের প্রচার, যে কোনো ধরনের ইনফরমেশন যদি মনে হয় তার কাছে এসে সরাসরি জানাবেন। আমরা চাই না এই বিধানসভা কেন্দ্রের যে চিত্র ছিল, প্রমোটার কন্ট্রাক্টরদের থেকে শুরু করে সাধারণ মানুষের জীবনকে যারা দুর্বিষহ করে তুলেছিল, অসহায় বৃদ্ধ বৃদ্ধার কাছ থেকে যেভাবে তাদের সম্পত্তিকে অন্য জায়গায় লেখাতে সামান্য টাকার বিনিময়ে বাধ্য করা হয়েছিল, যেভাবে এখানের মানুষের দৈনন্দিন পরিষেবাগুলোকে একটু দূরে সরিয়ে রেখে সম্পূর্ণ একটা কংক্রিটের জঙ্গল তৈরি করে ফেলবার প্রচেষ্টা চলেছিল। অবৈজ্ঞানিকভাবে সরু রাস্তার উপরে 5 তলা থেকে 8 তলা কনস্ট্রাকশন, একবার যদি আগুন লাগে যতুগৃহ থেকেও মারাত্মক কেউ বেরিয়ে যেতে পারবেন না। সেই বিষয়গুলো নিয়ে আমাদের বিধায়কের কাছে জানাবেন। তিনি যথাসাধ্য চেষ্টা করবেন আইনি পথে সেটাকে বন্ধ করবার, কারোর উপরে কোনো কিছু চাপিয়ে দিয়ে নয়। আপনারা প্রত্যেকেই ভিন্ন রাজ্যের ভিন্ন জায়গা থেকে এসেছেন, এ কথা আমি বলছি কারণ আমিও আপনাদের মতোই একজন ওপার বাংলার অধিবাসী। আমারও পিতৃপুরুষের যেখানে বাস ছিল 1947 সালের 15ই আগস্ট, সেটা ভারতবর্ষে ছিল 1947 সালের
17ই আগস্ট সেটা পাকিস্তানে চলে যায়। এখানে যশোর খুলনা থেকে শুরু করে পূর্ববঙ্গের বহু মানুষ আছেন। এই প্রজন্মকে দয়া করে শিখিয়ে যাবেন কি কারণে আজকে তারা এই দমদমে আসতে বাধ্য হয়েছেন। আমাদের দমদমের সমস্যা কিন্তু গভীর থেকে গভীরতর হতে চলেছে। একটার পর একটা বড় কমপ্লেক্স তৈরি হয়ে চলেছে, তার পারমিশন তারা পাচ্ছেন। মিউনিসিপ্যালিটির সেই ইনফ্রাস্ট্রাকচার নেই যে আজকে তাদের প্রত্যেককে পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা করে দেওয়া বা প্রয়োজনীয় জল সরবরাহ করা। প্রত্যেকে বোরিং করছেন, প্রত্যেকে জল তুলছেন মাটির নিচ থেকে, ধীরে ধীরে জলস্তর নামছে। আর্সেনিকের দূষণ কিন্তু অনেক দূর পর্যন্ত এগিয়ে এসেছে। কিছুদিনের মধ্যে এই অঞ্চলেও যদি আসে, আশ্চর্য হওয়ার কিছু নেই। তাই নিজের জীবনের স্বার্থে, নিজের পরিবারের স্বার্থে, ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ রাখার স্বার্থে আপনারা সচেতনতা বাড়ান, প্রত্যেকের সঙ্গে আলোচনা করুন, আমাদের বিধায়কের কাছে আসুন, তিনি সাধ্যমতো আপনাদের চেষ্টা করবেন। মানুষের আশীর্বাদে আমরা ক্ষমতায় এসেছি। মানুষ জামা বদল করবার জন্য ভোট দেননি, জামার ভিতরের মানুষটাকে বদল করবার জন্য ভোট দিয়েছিলেন। এই দমদমের আগেও অনেক রক্তদান শিবির দেখেছি, অনেক কাট আউট দেখেছি। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যার কারণে আজকে আমরা পূর্ববঙ্গের মানুষ এই পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে নিজেদের ভারতবাসী বলে পরিচয় দিতে চেয়েছি, পারছি। আজকে তার মূর্তি পর্যন্ত অন্ধকার ঘরে এই আপনার রাজারহাট গোপালপুরের একটি কেন্দ্রে বন্দী ছিল, কারণ শ্যামাপ্রসাদের মূর্তি বসানোও বন্ধ করে দিয়েছিলেন। শ্যামাপ্রসাদকে নেহরুর বা শেখ আবদুল্লার কারাগারে মৃত্যুবরণ করতে হয়েছিল। আর এখানেও এক ব্যক্তি ছিলেন যিনি কারাগারে শ্যামাপ্রসাদকে বন্দী করে রেখেছিলেন 10 বছর যাবৎ। শ্যামাপ্রসাদ বেরিয়েছেন, শ্যামাপ্রসাদ বেরিয়ে আজকে আবার এই জেলায় প্রতিষ্ঠিত হয়ে গেছেন, কিন্তু যিনি কাজটা করেছিলেন তিনি এখন জেলে। 200 কোটি টাকা এখন পর্যন্ত পাওয়া গেছে, এখানেও শেষ নয়। এদের হাত থেকে আপনাদের পরিবারের ছেলেমেয়েরা কত প্রাইজ নিয়েছেন, কত সম্বর্ধনা দিয়েছেন, এদের হাসি মুখের কাট আউট কত দেখেছেন, কত গান শুনেছেন। হৃদমাজারে রাখিব ছেড়ে দিব না, হৃদমাজারে এখনো অনেক কিছু আটকে আছে। 200 কোটি সবে বেরিয়েছে, আরো বেরোবে। ভাই, আমাদের এখানকার বিধায়ক তিনি চেষ্টা করে যাচ্ছেন। এই টাকা কারোর ব্যক্তিগত টাকা নয়, এই টাকা আপনার টাকা, আপনাদের টাকা, যে টাকা আপনারা আপনাদের শ্রমশক্তি দিয়ে অর্জন করেছিলেন। প্রত্যক্ষ বা পরোক্ষ করের মধ্যে দিয়ে যে টাকা পৌঁছা যাবার কথা ছিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এক্সচেকারে, আজকে সেই টাকা চলে গেছে অন্য জায়গায়। এখানে দাঁড়িয়ে দমদমে আমাদের এই কেন্দ্রে জঞ্জালেস্তু পাহাড়ের মতো আরেকজন গিয়ে এখান থেকে পাহাড় পর্যন্ত লিজ নিয়ে নিয়েছেন। এখানের মানুষের জানলা দিয়ে বাতাস ঢুকছে না। আজকে ডুয়ার্সে বিরাট বড় রিসোর্ট তৈরি হয়েছে, আজকে এর বাইরে বের করে আনার দায়িত্ব আমাদের এখানের বিধায়কের। বিধায়ক এই কাজটাও একটু মন দিয়ে করবেন, কারণ গল্পটা 200 কোটির নয়, গল্পটা আরো অনেক বেশি। অন্তত এখানকার মানুষকে তো জানানোর প্রয়োজন আছে। যারা এত বড় বড় কাট আউট লাগিয়েছিলেন, যারা দিনের পর দিন এখানে বিভিন্ন বসে আঁকো প্রতিযোগিতা থেকে শুরু করে দুর্গাপুজোর প্যান্ডেলে গিয়ে ছোট ছোট শিশুদের আশীর্বাদ দিতেন, গান শেখাতেন, আসলে তারা কোন গান গেয়েছিলেন বিগত 10 বছর ধরে আজকে দিকে দিকে তা ফুটে বেরোচ্ছে। এখন পর্যন্ত যা পাওয়া গেছে টিপ অফ দ্য আইসবার্গ, হিমশৈলের চূড়ার মতো। আর সেই হিমশৈলের আকারটা অনেক বড়, সেটা খুঁজে বার করবার দায়িত্ব অবশ্যই পুলিশের, অবশ্যই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। কিন্তু মানুষ হিসেবে বা এখানকার অধিবাসী হিসেবে এবং নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে তরুণ জ্যোতিরও একটা দায়িত্ব আছে, সেই সম্পত্তিগুলো চিহ্নিত করার শান্তিপূর্ণভাবে, কাউকে ভয় না দেখিয়ে। যদি একা একজন প্রায় এত উঁচুতে পৌঁছে যান, তার নিচুতেও তো কিছু কিছু থাকে। বিভিন্ন ধাপে পা রাখতে রাখতে তো পাহাড়ের উপরে পৌঁছেছিলেন।
সেই ধাপগুলোকেও চিহ্নিত করতে হবে, সেই ধাপগুলোকেও জনবিচ্ছিন্ন করতে হবে। তাদের মধ্যে কেউ না জানি আবার হঠাৎ গলায় গেরুয়া পতাকা পরে, ওই গলায় উত্তরীয় পরে, মুখের মধ্যে আবির মেখে রাতারাতি পরিবর্তিত না হয়ে যান। কেউ কেউ আবার আমি দেখছি ঘোষণা করে দিচ্ছে ভবিষ্যতে সেই নাকি কাউন্সিলর, এটা বিজেপি, এখানে এটা সম্ভব নয়। এ ধরনের লুটেরারা কোনোদিন বিজেপির টিকিট নিয়ে রাজারহাট গোপালপুর কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।